আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে বেজলাইন টুলস ব্যবহার করে বাংলা বিষয়ের রেকর্ড সংরক্ষণ করব কিভাবে। তো ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বেজলাইন টুলস এর মাধ্যমে শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই করে রেকর্ড সংরক্ষণ করতে পারবেন। চলুন আমরা কাজগুলো দেখি। তো প্রথমে আমরা যে ছকটা তৈরি করেছি সেই ছকটা বের করে নিলাম। দেখেন, শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই ও রেকর্ড সংরক্ষণ 2025, বিষয় বাংলা, শ্রেণী তৃতীয়। তো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করব কিভাবে, অর্থাৎ কোডিং করব কিভাবে, সে বিষয়টাই জানার চেষ্টা করব। তো এই যে এই ফর্মটা তৈরি করলাম, এই যে ছকটা তৈরি করা হলো, এই ছকটা শুধু কিন্তু তৃতীয় শ্রেণীর জন্য নয়, এটা কিন্তু প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ঠিক একই রকম ছক। দেখেন, বাংলা বিষয়ের রেকর্ড সংরক্ষণের ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে, বাংলা পঠন ও লিখন অবস্থা। তো এই যে বাংলা পঠন দক্ষতা, বাংলা লিখন দক্ষতা, তার আগে একটু বলে নিই যে এই যে দেখেন শিক্ষকের নাম রয়েছে এখানে। তো যিনি শ্রেণী শিক্ষক রয়েছেন তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে যিনি পড়ান, অবশ্যই তার নাম হবে এখানে এবং যে তারিখে যাচাই করেছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। তো এখন এখানে দেখেন শিক্ষার্থীর রোল নম্বর দেওয়া আছে এবং শিক্ষার্থীর নাম এখানে সবগুলোই লেখা আছে। আপনি সবগুলোই লিখে নিবেন, আমি কয়েকটা লিখে নিয়েছি, আপনি সবগুলো লিখে নিবেন আপনার শিক্ষার্থীর। এবং যতগুলো পাতা হয় সবগুলো পাতা শেষে এই যে দেখেন এখানে মূল্যায়নকারীর স্বাক্ষর, অর্থাৎ বিষয় শিক্ষক বা মূল্যায়নকারী যিনি রয়েছেন তার স্বাক্ষরটা এখানে দিবেন, প্রধান শিক্ষকের স্বাক্ষরটা এখানে দিয়ে দিবেন। এবার আসেন, এই যে বাংলা বিষয়ের পঠন দক্ষতা, পঠন দক্ষতার মধ্যে যে সূচকগুলি রয়েছে সেই সূচকগুলি হলো বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দ ভান্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত। এই হচ্ছে বাংলার পঠন দক্ষতা। আর লিখন দক্ষতার ক্ষেত্রে রয়েছে সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম চিহ্ন, ব্যাকরণ জ্ঞান, মন্তব্য। এখন আমরা এই যে সবগুলো সূচকের কিভাবে কোডিং করব সে বিষয়টাই সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ অংশটুকু মনোযোগ দিয়ে শুনবেন এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমরা আলমগীর টেক মিডিয়া চ্যানেলে আপলোড করে থাকি। তো এখন আমরা আমাদের শিক্ষার্থীর বর্ণজ্ঞান যাচাই করব। তো বর্ণজ্ঞান যাচাই করার জন্য আমাদেরকে অবশ্যই যে বেজলাইন টুলসটি রয়েছে তৃতীয় শ্রেণী, সেই বেজলাইন টুলসটি ওপেন করতে হবে। আমরা চলেন বেজলাইন টুলসটি দেখি। এই হলো আমাদের শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই 2025 শ্রেণী তৃতীয় বাংলা বিষয়ের বেজলাইন টুলস। এখানে দেখেন বিদ্যালয়ের নাম, অবশ্যই শিক্ষার্থী নিজে এখানে বিদ্যালয়ের নাম লিখবেন, শিক্ষার্থীর নাম লিখবেন এবং লিঙ্গ এখানে দিয়ে দিবেন। ছেলে হলে এখানে টিক মার্ক হবে, মেয়ে হলে এখানে টিক মার্ক হবে, রোল নাম্বার দিবে এবং শাখাটা উল্লেখ করবে যদি থাকে। প্রশ্ন দেখেন এক নাম্বারই রয়েছে, নামগুলো পড়ে সঠিকটিতে গুল চিহ্ন দাও। এখানে পশু পাখির নাম রয়েছে, যদি সে সঠিকভাবে পাখির নামগুলোতে টিক মার্ক দিতে পারে। এই যে দেখেন এখানে কাক রয়েছে, এখানে এটাতে টিক মার্ক দিবে শুধু কাক। তারপরে হচ্ছে এখানে দোয়েল, এখানে যদি টিক মার্ক দিতে পারে তাহলে, আবার এখানে টিয়া রয়েছে, আবার এখানে দেখেন ময়না, এইগুলোতে যদি সে টিক মার্ক দিতে পারে তাহলে বুঝতে হবে শিক্ষার্থীর বর্ণ জ্ঞান সঠিকভাবে হয়েছে। এখানে সবজির পাশাপাশি কিন্তু ফলের নামও রয়েছে এবং ফুলের নামও রয়েছে। যদি সে এখানে সবজির নামগুলোতে টিক মার্ক দিতে পারে তাহলে বুঝতে হবে তার এখানেও বর্ণ জ্ঞান সঠিকভাবে হয়েছে। এখন এই যে এটার উপর ভিত্তি করে আমরা শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করব কিভাবে বা কোডিংটা করব কিভাবে, চলেন আমরা এখন কোডিংটা করে আসি। তো এই যে এটা হচ্ছে আমাদের রেকর্ড সংরক্ষণ ছক, এখানে আমরা কোডিং করব। এখানে কোডিং করার জন্য দেখেন আমাদের এখানে বর্ণজ্ঞান রয়েছে, হ্যাঁ, বর্ণজ্ঞান এবং ধ্বনি সচেতনতা আমরা কিন্তু দুইটাই পেয়ে গেছি, বর্ণজ্ঞানও পেয়েছি এবং ধ্বনি সচেতনতাও পেয়েছি। এখন শিক্ষার্থী কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে সবগুলো পেরেছে, তাহলে অতি উত্তম। তো অতি উত্তম হলে আমরা কিন্তু 4 দিব কোডিং এ, এবং ধ্বনি সচেতনতার বেলায় কিন্তু অতি উত্তম, সে ভালো পেরেছে, আমরা এখানে কোডিং এর বেলায় 4 দিব। তো কোডিং কিভাবে করবেন এই নিয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছি, যদি প্রয়োজন মনে হয় তাহলে সেই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। আশা করছি কোডিং সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। তো এর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আর এই আই বাটনে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন। এই যে এখানে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে নেবেন। এখন আমরা শব্দ ভান্ডার দেখব, শব্দ ভান্ডারটা কিভাবে আমরা যাচাই করব সেই জন্য আমাদেরকে কিন্তু আবার বেজলাইন টুলসটা ওপেন করতে হবে। তো চলেন আমরা বেজলাইন টুলসে চলে যাই। এখন এখানে দেখেন প্রশ্ন 2 এ রয়েছে, ছবির সাথে মিল করে শূন্য স্থানে কোনটি বসবে সেটিতে গুল চিহ্ন দাও। তো এখন এই যে ছবির সাথে মিল আছে বাক্যটি লেখো। তো ছবিটা এখানে ঝাপসা দেখাচ্ছে, অবশ্য এখানে বই পড়ছে আর কি। তো এখানে রঙিন ছবিটা যখন দেখবে সে তখনই সে বুঝতে পারবে, যেমন এই যে এটা বোঝা যাচ্ছে মাছ ধরছে। তো এই যে শিশু ঘুমাচ্ছে, শিশুটি পড়ছে, শিশুটি দৌড়াচ্ছে, শিশুটি খাচ্ছে। এখানে 4টা বাক্য দেওয়া আছে, এই 4টা বাক্য
বাক্য থেকে এই ছবির সাথে যে বাক্যটা মিলে সেটা যদি সে গুল মার্ক করতে পারে তাহলে বুঝে নেব তার শব্দ ভান্ডারও ভালো আছে। তো এখানে দেখেন ছবির সাথে মিল আছে, বাক্যটিতে গুল চিহ্ন দাও। এই ছবিটার সাথে কোন বাক্যটি মিলে সেটা যদি দিতে পারে তাহলে ভালো, আর না দিতে পারলে, যদি না দিতে পারে ভুল করে, তাহলে ধরেন আমরা এখানে এই যে দুইটা রয়েছে, দুইটা থেকে সে একটা পারছে একটা পারে নাই, তো সেজন্য আমরা কি করব, তার শব্দ ভান্ডার মোটামুটি অর্থাৎ অতি উত্তম না উত্তম, আর উত্তম হলে আমরা জানি যে 3 হবে, কোডিং এ 3 লিখবো আমরা। তো চলেন আমরা এটার কোডিংটা করে আসি। তো এই যে দেখেন এখানে শব্দ ভান্ডার অর্থাৎ শিক্ষার্থী কিন্তু একটা পেরেছে আর একটা পারে নাই, এই জন্য আমরা এখানে অতি উত্তম না উত্তম, আর উত্তমের বেলায় হবে 3। তো কোডিং এ আমরা এখানে 3 দিয়ে দিলাম। এবার আসবো আমরা সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত, আর এর জন্য আমাদের সেই বেজলাইন টুলসটা ওপেন করে নিতে হবে। চলেন আমরা বেজলাইন টুলসটাতে চলে যাই। তো এখানে দেখেন 3 নাম্বারটা কোন কোন বর্ণ যুগে যুক্ত বর্ণ গঠিত হয়েছে সেটি গুল চিহ্ন দাও। তো এই ক্ষেত্রে আমরা এটা কিন্তু যুক্ত বর্ণ, তো তার মানে বর্ণ জ্ঞানের ক্ষেত্রে এটা পড়ে। তো আমরা যখন বর্ণ জ্ঞানটা যাচাই করবো তখনই কিন্তু এই কাজটা শেষ করে ফেলবো, অর্থাৎ 3 নাম্বার প্রশ্নটা সেখানেই করে ফেলবো। এবার 4 নাম্বার, দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের সঠিক সমার্থক শব্দগুলো মিল করা। তো এখন এখানে এই যে সজীব, এটার সাথে যেটা হবে, যদি এটার সাথে টেনে, যে এভাবে টেনে এটার সাথে মিলাই দিবে, এবং এটার সাথে যেটা মিলবে সেটাকে টেনে এটার সাথে মিলাই দিবে, তারপরে এটার সাথে যেটা মিলবে সেটাকে টেনে এভাবে আর এভাবে মিলাই দিবে। যদি সঠিকভাবে সবগুলো মিলাইতে পারে এভাবে টেনে, তার মানে বুঝতে হবে তার শব্দ ভান্ডার অনেক ভালো রয়েছে। এরপর দেখেন 5 নাম্বারটা রয়েছে, বাক্যটির শেষে কোন বিরাম চিহ্ন বসবে। তো বিরাম চিহ্ন যাচাই করার ক্ষেত্রে আমরা এই যে দেখেন এখানে প্রশ্নটা রয়েছে, তুমি কি আমাকে সাহায্য করবে। এখানে 4টা বিরাম চিহ্ন দেওয়া আছে, যদি সঠিক বিরাম চিহ্নটা এখানে বসাইতে পারে তাহলে বুঝতে হবে যে সে বিরাম চিহ্ন ব্যবহারের ক্ষেত্রেও তার দক্ষতা রয়েছে। তো এখানে 6 নম্বরে যে রয়েছে, সতর্ক শব্দটি দিয়ে কি অর্থ প্রকাশ করে। যদি সে সতর্কর সঠিক অর্থটা এখানে গোল চিহ্ন দিতে পারে তাহলে বুঝতে হবে যে তার শব্দ ভান্ডার ভালো রয়েছে। এই যে এখানে দেখেন 7 নম্বরে কোন বাক্যটি সঠিক। যদি সে এখান থেকে সঠিক বাক্যটি চিহ্নিত করতে পারে তাহলে শিক্ষার্থী বোধগম্যতায় ভালো রয়েছে। তারপরে 8 নম্বরে দেখেন এখানে এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে, উপরের ছকে বর্ণ দিয়ে তৈরি সঠিক শব্দ কোনটি। তো এখানে এটা যদি সে নির্বাচন করতে পারে তাহলে তার বর্ণ সম্পর্কে ভালো ধারণা রয়েছে। এবার দেখেন এখানে অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থা যাচাই করবেন। আমরা কোডিং এ একটু পরে যাচ্ছি, এখানে এইটুকু শেষ করিনি, তারপরে কোডিং এ চলে যাব। এখন এই যে অনুচ্ছেদ বন ও পাখি, এই অনুচ্ছেদটি যদি শিক্ষার্থী সুন্দর করে পড়তে পারে, অর্থাৎ সাবলীল ভাবে যদি সে পড়তে পারে, আসলে বিষয়টা এরকম যে শিক্ষার্থী যখন পড়বে তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন যে সে সাবলীল ভাবে পড়তে পেরেছে কিনা বা আংশিক সাবলীল ভাবে পড়তে পেরেছে কিনা। তো যেভাবে সে পড়তে পারলো আপনি সেটা বুঝে সেখানে আপনি কোডিংটা করবেন। এরপর সে যে এই অনুচ্ছেদটি পড়লো, পড়ে সে কি বুঝতে পারলো কিনা, অর্থাৎ তার বোধগম্যতা অর্জিত হয়েছে কিনা, সে সঠিকভাবে বুঝতে পারছে কিনা। এবার দেখেন এখানে শিক্ষক স্টপ ওয়াচ বা ঘড়ি ব্যবহার করবেন এবং 9.1 থেকে 9.4 নং শব্দের সংখ্যা লিপিবদ্ধ করবেন। এবার দেখেন 9.1 কি রয়েছে, 1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে। এখন 1 মিনিটে এখান থেকে সে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে এটা কিন্তু আমাকে এখানে লিখতে হবে। তারপর দেখেন 9.2, 1 মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছে। তারপরে দেখেন 9.3, অনুচ্ছেদের মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে। এবার এই যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদের মধ্যে সঠিকভাবে শব্দ কয়টা পড়তে পেরেছে সেটা আমরা এখানে লিখব। তারপরে 9.4, অনুচ্ছেদটির মধ্যে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো এখানে লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ পড়ার সময় যে শব্দটা সে ভুল করেছে সেই শব্দটাতে অবশ্যই গুল মার্ক করতে হবে, এখানে গুল মার্ক করে রাখতে হবে, তা না হলে আমরা কিন্তু এখানে সেটা লিখতে পারবো না। তো আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই যে দেখেন এই অংশটা কিন্তু লেখার অংশ, তো এটা আমরা পরে আসতেছি, যতটুকু আমরা পড়েছি এখন সেইটুকু কোডিংটা আমরা করে আসি। সেজন্য আমরা শিক্ষার্থীর যে রেকর্ড সংরক্ষণ ছক সেই কোডিং ছকটাতে আমরা চলে আসি। এবার দেখেন এখানে সাবলীলতা, তো অনুচ্ছেদটি শিক্ষার্থী সাবলীল ভাবে পড়তে পেরেছে কিনা আপনি সেটার উপর এখানে কোডিং করবেন। যদি সে ভালোভাবে পড়তে পারে, সাবলীল ভাবে পড়তে পারে তাহলে অবশ্যই এখানে অতি উত্তম হবে 4 দিবেন। আমার শিক্ষার্থী অতি উত্তম ভাবে পড়তে পারেনি, মানে উত্তম ভাবে পড়তে পেরেছে, এজন্য আমি এখানে 3 দিয়ে দিব। তারপর হচ্ছে বোধগম্যতা, সে সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা, গল্পটা পড়ে তার বোধগম্যতা অর্জিত হয়েছে কিনা। তো এখানেও সে
একটু কম পেরেছে, সেজন্য এখানে আমি তাকে 3 দিয়ে দিলাম। এখানে অনুসিদ্ধান্তের বেলায় আসি। এখন অনুসিদ্ধান্তের বেলায় হচ্ছে ওই যে অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়েছে, পড়ে যদি এটা সম্পর্কে শিক্ষার্থী কিছু বলতে পারে সেটা হলো তার অনুসিদ্ধান্ত। তো এই ক্ষেত্রে যদি খুব ভালো বলতে পারে তাহলে অতি উত্তম, আর যদি একটু কম ভালো হয় তাহলে উত্তম, আর যদি আরো একটু কম ভালো হয় তাহলে চলতি মানের নিচে। তো আপনি যেটা শিক্ষার্থীর মধ্যে পেয়েছেন আপনি সেটা কিন্তু এখানে দিবেন। তো আমি আমার শিক্ষার্থী চলতি মান, তাই আমি এখানে 2 দিয়ে দিব। এবার আমরা লিখন দক্ষতায় চলে যাব, বাংলার লিখন দক্ষতা চলে যাব। এই যে সূচকগুলি রয়েছে এই সূচকগুলির মধ্যে সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম চিহ্ন, ব্যাকরণ জ্ঞান, মন্তব্য। তো এই যে এখানে সঠিক প্রবাহ, তো আমরা জানি যে বাংলায় সপ্তস্ব এর ব্যবহার রয়েছে, আমরা সপ্তস্ব ব্যবহার জেনেছি এবং এটা আমরা জানি। তো সপ্তস্ব, তারপরে আমি একটু দেখাই সপ্তস্ব কোনগুলো, আপনার মনে পড়ে যাবে যদি এই মুহূর্তে মনে না থাকে। এই যে দেখেন সপ্তস্ব সঠিক প্রবাহ। তো সঠিক প্রবাহটা কি? সঠিক প্রবাহটা হচ্ছে বর্ণ লেখার সময়ে কোন স্থান থেকে শুরু করে কোন স্থানে শেষ করতে হবে, তো এটার গতি প্রবাহ নির্দেশনা দেওয়া। দেখেন এখানে কিন্তু এই যে তীর চিহ্ন দিয়ে দেখায় দেওয়া হয়েছে যে সঠিক প্রবাহটা কোথা থেকে শুরু হবে। এই যে এখান থেকে এটা শুরু হয়ে এখানে আসবে, মাত্রাটা আগে হবে, তারপরে এই যে এখান থেকে শুরু এখানে আইসা এই যে এভাবে যাবে, তারপরে হচ্ছে এই যে এটা। তো সঠিক আকৃতি দেখেন, এবার প্রতিটি বর্ণের আকৃতি যাতে সঠিক হয় তা শিক্ষার্থীকে অনুসরণ করে লিখতে হবে। তো শিক্ষার্থী যখন লিখবে তখন আপনি দেখবেন যে সঠিক আকৃতিতে সে লিখতে পেরেছে কিনা, এটাও কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে। তো এবার আসি সমান্তরাল। এই যে দেখেন সমান্তরাল রয়েছে এখানে। তো বর্ণগুলোর আনুভূমিক উপলব্ধি বিস্তৃতি সমান্তরাল হওয়া দরকার। এই যে দেখেন সমান্তরাল মানে একেবারে সমান, এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব সমান আছে। তো অনেক শিক্ষার্থী দেখেন না, আমরা লেখার ক্ষেত্রে এই যে এটা এখান থেকে লেখা শুরু করেছে, এই যে বাঁকা হয়ে এইদিকে চলে আসছে। তো এইগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে বানান টানান যা আছে সবগুলি আমাদেরকে দেখতে হবে। আশা করছি এই সপ্তস্ব সম্পর্কে একটু ধারণা পেয়েছেন, যদিও জানা আছে আমাদের সবারই, তারপর আমরা একটু রিভিশন দিয়ে নিলাম। তো এখন আমরা এই সঠিক প্রবাহটা কোডিং এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমরা যে বেজলাইন টুলসটা রয়েছে সেই টুলসটা ওপেন করে নিব। দেখেন এখানে প্রশ্নটি রয়েছে অনুচ্ছেদটির 9.4 থেকে 9.7 নম্বর প্রশ্ন করবে এবং লিখবে, অর্থাৎ শিক্ষার্থীকে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো উত্তর লিখতে হবে শিক্ষার্থীর। তো 9.4 কি লেখা আছে? মা পাখি কোথায় গিয়ে ফসলের দানা আনে। এখন শিক্ষার্থী যদি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার লেখার মাত্রা এবং বানান সঠিক থাকে তাহলে বুঝতে হবে তার লেখার দক্ষতা অতি উত্তম। এবং লেখার ক্ষেত্রে এই যে বিরাম চিহ্ন, লেখার ক্ষেত্রে এই যে বিরাম চিহ্নগুলা রয়েছে, এই বিরাম চিহ্নের সঠিক ব্যবহার যদি সে করতে পারে তাহলে বুঝতে হবে বিরাম চিহ্নের ব্যবহারেও সে অতি উত্তম। এখন এখানে দেখেন একটা প্রশ্ন রয়েছে যে মধু এর স্বাদ কেমন। যদি শিক্ষার্থী লিখতে পারে সঠিকভাবে যে মধুর স্বাদ মিষ্টি, তাহলে বুঝতে হবে তার ব্যাকরণগত জ্ঞান ভালো রয়েছে। তো ওই যে সেখানে তার ব্যাকরণের একটা ঘর রয়েছে, ওইখানে কোডিং এ আপনি অতি উত্তম, অর্থাৎ অতি উত্তম যদি ব্যাকরণ জ্ঞান ভালো হয়ে থাকে তাহলে আমরা কোডিং এ 4 ব্যবহার করব। তো এরপরে দেখেন প্রশ্নটি রয়েছে গল্পটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখা যায় যে অনেক শিক্ষার্থী রয়েছে লেখার ক্ষেত্রে যে প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে অনেক সময় এলোমেলো লিখে থাকে। তো এই ক্ষেত্রে বুঝতে হবে তার ব্যাকরণ জ্ঞান তেমন ভালো নয়। আর যদি সঠিকভাবে লিখে তাহলে বুঝবেন তার ব্যাকরণ জ্ঞান সঠিক আছে। তো এখন আসেন এই যে কোডিংটা রয়েছে, লেখার ক্ষেত্রে যে কোডিংটা রয়েছে সেটা আমরা কিভাবে করব একটু দেখে নেই। এই হচ্ছে বাংলা লিখন দক্ষতা, সঠিক প্রবাহ। তো সঠিক প্রবাহে আমাদের শিক্ষার্থী লিখতে পেরেছে, সেই জন্য আমার এই শিক্ষার্থীকে আমি কোডিং এ 4 ব্যবহার করব। এবং সঠিক আকৃতির বেলায় সে আসলে আকৃতিটা সঠিকভাবে একেবারে এক্স্যাক্টলি লিখতে পারেনি, একটু কম পেরেছে, সেই জন্য আমরা এখানে তাকে 3 দিয়ে দিচ্ছি। এবং সমান্তরালের বেলায়ও তাকে আমরা 3 দিলাম, আপনি আপনার শিক্ষার্থী অনুযায়ী দিয়ে দিবেন। এটা আসলে একটা নমুনা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সবচেয়ে ভালো জানেন এবং সবচেয়ে ভালো বুঝেন, এবং আপনার এর মতো করে যদি আপনি করতে পারেন তাহলে সেটা আরো ভালো। আমি শুধু একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। তারপর হচ্ছে মাত্রা ও বানান, যদি সে মাত্রা এবং বানান সঠিকভাবে দিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অতি উত্তম দিবেন, আর যদি একটু কম হয়ে থাকে তাহলে 3 দিবেন। আমার এই শিক্ষার্থীর বেলায় আমি চলতি মানে রয়েছে আমার এই শিক্ষার্থী, তার মানে আমি তাকে 2 দিলাম। এবার বিরাম চিহ্নের ব্যবহার, সে সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করতে পেরেছে, খুব ভালো করেছে, এই জন্য আমি তাকে এখানে অতি উত্তম দিয়ে দিলাম। তো ব্যাকরণ জ্ঞানে তার ধারণাটা আরো একটু কম রয়েছে, অর্থাৎ চলতি মানে রয়েছে, তাই আমি এখানে তাকে 2 দিয়ে দিলাম। তো আশা করছি যে শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই ও রেকর্ড সংরক্ষণ 2025-এ তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে আপনি কিভাবে বেজলাইন মূল্যায়ন করবেন এবং কোডিংটা কিভাবে করবেন আপনি
বিষয়টা সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।